জানাই আজকের এই স্পেশাল প্রোগ্রামে যে আপনি আজকের প্রোগ্রামটাতে আছেন ইনশাল্লাহ। আমি আবুল হাশেম পলাশ আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামটি মনোযোগ দিয়ে আপনার শোনার জন্য, পাশাপাশি যদি স্পেশাল কোনো নোট থাকে সেটা নোট করার জন্য। প্রোডাক্ট অর্থাৎ পণ্য আমাদের প্রতিদিনের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। পণ্যবিহীন আমরা একটা জীবন, একটা পরিবার, একটা দেশ কখনোই কল্পনা করতে পারবো না। ঘুম থেকে উঠার পরে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, ইভেন আপনি যে বিছনাতে ঘুমাবেন সেই বিছনাতেও কিন্তু আপনি দেখবেন যে 4, 5, 6টা পণ্য নিয়ে কিন্তু আপনি ঘুমাচ্ছেন। তার মানে দৈনন্দিন জীবনে পণ্য বিষয়টা অর্থাৎ প্রোডাক্ট বিষয়টা আমাদের সাথে আষ্টে পিষ্টে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই পণ্য ব্যতীত না আমি, না আপনি, না আমাদের পরিবার একটু কল্পনা করা যাবে, কল্পনা করা সম্ভব না। সো আমরা আজকে হেলথ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে হেলথ প্রোডাক্টগুলো আমাকে আপনাকে সুস্থ রাখতে পারে। দেখুন, চিকিৎসা বিজ্ঞানের একেবারে আপনার আদি জনক যদি আমরা বলি হিপোক্রেটস, তিনি বলেছিলেন যে প্রকৃতি হচ্ছে আমাদের রোগ বালাই সারানোর জন্য সবচেয়ে প্রকৃষ্ট একটি আপনার মাধ্যম, যে আপনি প্রকৃতির মাধ্যমে সকল ধরনের রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো রোগ দেন নাই যেটা সমাধান দেন নাই, এবং এই সমাধানটা হচ্ছে প্রকৃতিতে, অর্থাৎ প্রাকৃতিক খাবার দাবারের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা প্রায়শ শুনি বা বিষয়টা অত্যন্ত ভাব গাম্ভীর্য সম্পূর্ণ, এবং এটা আমরা বিশ্বাসও করি যে মুসা আল্লাহ সাল্লাম যখন আল্লাহ পাক রাব্বুল আলমীর সাথে আপনার সোয়াল জবাব করতেন, যখন প্রশ্ন করতেন, তিনি কথা বলতেন, একবার তিনি এই প্রশ্নটি করে বসেন যে হে মহান রাব্বুল আলমিন, আপনি মনে করেন যে আপনি বান্দা আর আমি খোদা, তাহলে আপনি আপনার খোদার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন যে এটা তো কখনোই সম্ভব না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব দেওয়ার প্রেক্ষাপটে আমি আপনাকে বলছি যে আমি আমার খোদার কাছে সুস্থতা চাইতাম। দ্য মেসেজ ইজ, সুস্থতা একজন মানুষের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে, আর এই সুস্থ থাকার জন্য আমরা কিছু খাবার নিয়ে কথা বলবো। এই খাবারগুলো কেন আমাদের প্রয়োজন? যেমন আমরা একটা খাবার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পিরুলিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যৌথভাবে স্পিরুলিনাকে জাতিসংঘ আপনার সুপার ফুড হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আজকের দিনে আমরা আমাদের যেই ক্যাটাগরির খাবার গ্রহণ করি না কেন সেগুলো খাবার, অর্থাৎ ফুড। আর আমরা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সুপার ফুড। তার মানে আমরা যা খাচ্ছি তার সাথে কয়েক গুণ অ্যাডভান্স লেভেলের খাবার হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা কারা খাবে, কেন খাবে? আমি 3টা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। যেমন বলুন তো, আমি আপনি আমরা, আচ্ছা একজন বলছেন আমার ফেসটা পুরো দেখা যায় না। আচ্ছা, আমার ফেসটা কি পুরো দেখা দরকার? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফেস পুরো, এই যে এখন দেখেন আমাকে পুরো দেখা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, আজকের দিনে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আজকের দিনে আপনি কত গ্যালন বাতাস নিয়েছেন আপনি কি জানেন? যদি আপনি জানেন, একটু আপনি চ্যাট বক্সে লেখেন। অথবা বাতাস ব্যতীত বেঁচে আছেন এমন কেউ কি এখানে আছেন আজকে? বাতাস ব্যতীত, বাতাস গ্রহণ করেন নাই কিন্তু আপনি আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন, এমন কেউ যদি থাকেন চ্যাট বক্সে লেখেন যে স্যার আমি আছি, আমি বাতাস ব্যতীত বেঁচে আছি এবং আলহামদুলিল্লাহ এখনো দিব্যি বেঁচে আছি। আচ্ছা, দুজন লিখেছেন নো স্যার, নো স্যার, বাকিরা সম্ভবত বাতাস নিয়ে বেঁচে আছেন, এজন্য 16 কেজি। আমাদের মাহমুদ হাসান স্যার লিখেছেন 16 কেজি বাতাস একজন মানুষ নেয়। দারুণ স্যার, থ্যাংক ইউ স্যার। বাকিরা কি বাতাস নিয়ে, মানে না নিয়ে বেঁচে আছেন? না লিখলে মনে করব যে আপনি বাতাস না নিয়ে বেঁচে আছেন। ঠিক আছে, আপনাকে চ্যাট বক্সে লিখতে হবে যে আপনি বাতাস নিয়ে বেঁচে আছেন নাকি বাতাস বিহীন বেঁচে আছেন। আপনি যদি না লিখেন আমি ধরে নিব যে আপনি বাতাস বিহীন বেঁচে আছেন। আমি আপনাকে কয়েকটা ফ্যাক্ট আপনার তুলে ধরবো যে স্পিরুলিনা কেন খাওয়া প্রয়োজন।
মানে সুস্থ আমরা যারা আছি, আমরা সুস্থ অবস্থায় কেন স্পিরুলিনা খাবো? আমি সুস্থ আছি, আমি আবুল হাশেম পলাশ, কেন স্পিরুলিনা খাবো? আমি আজকে কিনে নিয়ে আসছি এবং আমি আবার খাওয়া শুরু করব। এটা কেন দরকার? ওকে, আমরা ম্যাক্সিমাম থেকে আনসার পাচ্ছি যে বাতাস নিয়ে বেঁচে আছি। নো স্যার, নো স্যার মানে হচ্ছে আপনি বাতাস নিয়ে বেঁচে আছেন। গুড, ফ্যান্টাস্টিক। ইয়েস, আমরা প্রত্যেকটা সুস্থ মানুষ দৈনিক 550 গ্যালন বাতাস সেবন করি। 550 গ্যালন বাতাস আমরা সেবন করি। আর এই বাতাস যদি আপনি বাংলাদেশের মানচিত্রে বসে সেবন করেন, মানে আপনি 0.3 গ্রাম ময়লা খাচ্ছেন। 0.3 গ্রাম আপনি ময়লা খাচ্ছেন। কোনো ব্যক্তি হিম্মত করে বলতে পারবে না যে আমি বাতাস বিশুদ্ধ করে নাক দিয়ে সেবন করেছি। এরকম কোন ব্যক্তি আজকে এখানে আছেন কিনা? হ্যান্ড রাইজ করেন যে আপনি বাতাসটাকে বিশুদ্ধ করে তারপরে নাক দিয়ে সেবন করেছেন। আমি আপনার থেকে জানবো যে কোন প্রসেসে আপনি নিয়েছেন। বাংলাদেশের মানচিত্রে বসে যদি আপনি বাতাস গ্রহণ করেন, তাহলে আজকে আপনি 0.3 গ্রাম বাতাসের মাধ্যমে ময়লা সেবন করেছেন, ময়লা আপনার বডিতে গিয়েছে। আপনার বয়স যদি 10 বছর হয়, শুধু বাতাসের মাধ্যমে আপনি 1 কেজি ময়লা আপনার বডিতে নিয়েছেন। 20 বছর হলে 2 কেজি, 30 বছর হলে 3 কেজি, যদি 40 বছর হয়ে থাকে তার মানে 4 কেজি ময়লা শুধু ডাস্ট, বিভিন্ন প্রকার আপনার ডাস্ট আপনার শরীরে প্রবেশ করেছে বাতাসের মাধ্যমে। বন্ধুরা, এই ডাস্টগুলো যদি আপনি আপনার ফুসফুস থেকে বের করতে চান, শরীর থেকে বের করতে চান, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট প্রোডাক্ট কনজিউম করতে হবে। আমরা মনে করি যে সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমরা অসুস্থ হলে কনজিউম করব। আমাদের এই মনে করাটা হচ্ছে সম্পূর্ণ রং। আমাদের এই মনে করাটা সম্পূর্ণ রং, অর্থাৎ আমরা যা ভাবছি সেটা সম্পূর্ণ ভুল। সুস্থ অবস্থায় সুস্থ থাকার জন্য, শরীরকে আরো বেশি ফিট রাখার জন্য, কর্মক্ষম রাখার জন্য, উদ্দীপ্ত রাখার জন্য, সচল রাখার জন্য, রোগ ব্যাধিকে মোকাবেলা করার জন্য আমরা সাপ্লিমেন্ট খাবো। সাপ্লিমেন্ট কোনো ঔষধ না, সাপ্লিমেন্ট হচ্ছে খাবার। অর্থাৎ খাবারের অ্যাডভান্স লেভেলের খাবার, যেটা প্রাকৃতিক 100% ভিটামিন মিনারেলস সবকিছু মজুদ আছে। এমন এমন কিছু সাপ্লিমেন্ট আছে যে সাপ্লিমেন্ট গুলো আপনাকে অনেক মেজর ব্যাধি থেকে সুস্থতায় নিয়ে আসবে। এই জন্য আপনি কখনোই ভাববেন না যে আপনি এগুলো ওষুধ খাচ্ছেন, আপনি সাপ্লিমেন্ট খাচ্ছেন। সেকেন্ড হচ্ছে, আপনি আজকে পানি পানি পান করেন নাই এমন কেউ এখানে থাকলে হাত তুলবেন। আচ্ছা, এখানে একজন হাত তুলে রাখছেন, সুলতানা সিদ্দিকা। কেন তুলেছেন আমি পরে জানতে চাইবো, বাট আমি আপনার হাতটা একটু নামিয়ে দিলাম। আমরা প্রশ্ন উত্তর পর্বে গিয়ে হাত তুলবো, এখন থেকে হাত তোলার প্রয়োজন নাই। পানি পান ব্যতীত কে আছেন আজকে যে পানি পান করেন নাই? এই যে পানি পান করেন নাই আপনি, বাট আপনি আজকে আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন, এমন কেউ আছেন? এমন কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। জি, এমন কেউ নাই, অর্থাৎ আপনি পানি পান করেছেন। এখন আপনাকে পানি পানের তথ্যটা দিই। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কোনো দেশ না, বাংলাদেশ হচ্ছে বদ্বীপ। ভৌগোলিক তথ্য মতে বদ্বীপে সুপেয় পানির বড় অভাব। অর্থাৎ পানির পিএইচ মান যদি পাই 5 এর নিচে হয়, তাহলে সেই পানি আমাদের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি যুক্ত। এজন্য আপনার পানির পিএইচ মানটা 5+ কিনা এটা আপনি কিভাবে মেনটেন করবেন? সো আমাদের পানি সোর্স হচ্ছে, আমরা ভৌগোলিক অবস্থা থেকে আমরা পানিগুলো পাচ্ছি। আর আমাদের এই দেশ যেহেতু দেশ না, এটা বদ্বীপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের পানির পিএইচ মান এভারেজে হচ্ছে 4.5। তার মানে পানির মাধ্যমেও আমাদের শরীরে কি আসতেছে? ডাস্ট, ময়লা, জীবাণু আসতেছে। এই জীবাণুগুলোকে মোকাবেলা করা, এই ডাস্টগুলোকে আপনার বডি থেকে বের করার জন্য আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে। এখন যদি সাপ্লিমেন্টকে আপনি মনে করেন, সাপ্লিমেন্টকে যদি আপনি মনে করেন যে এটা ঔষধ, তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত যে আমাকে শুনছেন, আসলে আপনি কানে শুনেন নাই, আপনি চোখ দিয়ে শুনছেন। চোখ দিয়ে শুনছেন। আমরা যখন কারোর সাথে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, তখন বলে যে ভাই এই ওষুধগুলা মানে আমি কিভাবে আরেকজনকে সাজেস্ট করব। তখন আমার কাছে মনে হয় যে উনি যে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিলেন, মানে উনি চোখ দিয়ে শুনছেন, কানগুলো বন্ধ রাখছেন, এই জন্য উনি আমাকে এই প্রশ্ন করছেন। আরে আমি কখন আপনার সাথে ঔষধ নিয়ে কথা বললাম? আমি তো খাবার নিয়ে কথা বলেছি। আমি কথা বলেছি খাবার নিয়ে, যেমন আমি গ্লুকো কন্ট্রোল নিয়ে কথা বলেছি, এখানে করলার রস ব্যবহার করা হয়েছে, তাই করলা কি ঔষধ? চিরতা ব্যবহার করেছে, এটা কি ঔষধ?
হ্যাঁ, আচ্ছা। থার্ড যে পয়েন্টটা আমি আপনাকে দিব যে সাপ্লিমেন্ট আপনি কেন ইউজ করবেন, থার্ড পয়েন্টটা হচ্ছে আজকের দিনে আপনি কোনো প্রকার খাবার খান নাই এমন কেউ কি আছেন? মানে কোনো খাবার গ্রহণ করেন নাই, বাট আপনি আছেন। খাবার যদি গ্রহণ করে থাকেন তাহলে ইয়েস লেখেন, সবাই চ্যাট বক্সে ইয়েস লেখেন যে আপনি খাবার গ্রহণ করেছেন, চ্যাট বক্সে ইয়েস লেখেন। এরপর আমি আপনাকে একটা তথ্য দিব, একটা ফ্যাক্ট আপনার সাথে শেয়ার করব, তখন আপনি বুঝবেন যে আসলে খাবার গ্রহণ করা আপনার জন্য কতটুকু বন্ধুসুলভ, সাপ্লিমেন্ট গ্রহণ করা আপনার জন্য কতটুকু বন্ধুসুলভ। হ্যাঁ, ম্যাক্সিমাম পিপল আপনি এঙ্গেজ হয়েছেন, আপনি লিখছেন যে ইয়েস আপনি খাবার গ্রহণ করেছেন, আমিও খাবার গ্রহণ করেছি। আমি এই যে এই প্রেজেন্টেশনে জয়েন করার আগে আমি রাতের খাবারটা নিয়েছি। এবার আমি আপনাকে তথ্য দিই, আপনার খাবার যদি গ্যাসে রান্না হয়, আপনার খাবার যদি গ্যাসে রান্না হয়, তাহলে খাবারের যে নিউট্রিশন, এই নিউট্রিশনটা শুধু শুধু গ্যাসে রান্নার কারণে আপনি 50% কমে গেছে। আপনার খাবার যদি গ্যাসে রান্না হয় তাহলে খাবারের নিউট্রিশন লেভেলটা 50% শুধু কমে গেছে। এরপর আমি আপনাকে একটা ফ্যাক্ট দিচ্ছি, যে ফ্যাক্টটা মিলিয়ে নেবেন যে আসলে আপনি খাবার খাইছেন নাকি ঘাস খাইছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এই আপনার সাউথ স্টেটের সাবকন্টিনেন্টাল এই কান্ট্রিগুলো, মানুষ যদি দৈনিক 100 গ্রাম খাবার আজকের দিনে 2024 সালে গ্রহণ করে, তাহলে তারা খাবারের মাধ্যমে 60 থেকে 70% পেস্টিসাইড এবং ইউরিয়া খাচ্ছেন। পেস্টিসাইড এবং ইউরিয়া। এখন পেস্টিসাইডটা কি? কেউ একজন বলবেন, হাত উত্তোলন করেন তো, পেস্টিসাইডটা কি? মানে পেস্টিসাইডটা আমরা যে খাচ্ছি এটা ভালো কোনো জিনিস? খাবারের মাধ্যমে আমাদের বডিতে পেস্টিসাইড এবং ইউরিয়া আসতেছে। কার আইডিয়া আছে হোয়াট ইজ পেস্টিসাইড? কেউ বলতে পারবেন? স্লাইড তো আমি দেখাচ্ছি না, আপনি আমার কথা শুনেন। স্লাইড দিয়ে কি করবেন? স্লাইডে কি দেখবেন আপনি? ওমর ফারুক স্যার, আপনি স্লাইডে কি দেখবেন? আপনি কি আমার কথা শুনতেছেন? চোখ দিয়ে না, কান দিয়ে শুনেন প্লিজ। পেস্টিসাইড, কেউ বলতে পারবেন না পেস্টিসাইড কি? পেস্টিসাইড হচ্ছে বিষ, কীটনাশক। ইয়েস, বিলাল স্যার লিখছেন যে পেস্টিসাইড হচ্ছে বিষ। জি, শাহজাহান আলী সাজু স্যার বলেন, আপনি পেস্টিসাইড এবং ইউরিয়া এই দুইটা কি জিনিস, এটা কি ভালো জিনিস? জি, আসসালামু আলাইকুম স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। পেস্টিসাইডটা মূলত আমরা সারাক্ষণ যে সমস্ত খাবারের মধ্যে কীটনাশক যেগুলো দেওয়া হয়, যে সমস্ত কীটনাশক সবজি কিংবা বলেন সব ধরনের আহ খাদ্যের মধ্যে যেগুলা দিয়ে বড় হয় কিংবা পোকাকে কিংবা নদন করার জন্য যে সমস্ত কীটনাশক যেগুলো দেয়, বিষ, সেই বিষ আমরা প্রতিনিয়ত খাচ্ছি। এবং ইউরিয়া তো আছেই, ইউরিয়া তো আরেক জিনিস থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জি। আপনাকে। তাহলে আমরা জানতে পারলাম, স্যার আমাদেরকে জানালেন যে পেস্টিসাইড এবং আপনার ইউরিয়া টোটালি হচ্ছে যে আপনার ডিক্লেয়ারকৃত, অর্থাৎ যেটা ঘোষণাকৃত বিষ। এটার গায়ে লেখা আছে এটা বিষ, এটা সরাসরি খেলে মানুষ মৃত্যুবরণ করতে পারে। সেই জিনিসটাই আমরা আমাদের খাবারের সাথে নিচ্ছি 60 থেকে 70%, 60 থেকে 70%। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি এই তিনটা বিষয়কে, বাতাসের সাথে আসা 0.3 গ্রাম ময়লা, পানির যে পিএইচ মান আপনার গ্রহণ করার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না, এবং আপনার খাবারের সাথে 60 থেকে 70% ইউরিয়া এবং পেস্টিসাইড যেটা আসতেছে, এই জায়গা থেকে আপনি বের হওয়ার জন্য সাপ্লিমেন্ট খাবেন কিনা, আমার আলোচনাটা শোনার পরে আমি আপনাদের কাছে আসবো, আপনারা চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখবেন। এখন দেখেন, আজকের দিনে 20 বছর, 22 বছর, 25 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, কিডনি ফেলিউর হচ্ছে, লিভার সমস্যা হচ্ছে, কিডনিতে ডায়ালাইসিস করতে হচ্ছে, আপনার ব্লাডের পিএইচ মান কমে যাচ্ছে, ডেঙ্গু মশা আপনার কামড়ের কারণে আজকেও 6 জন ব্যক্তি মারা গেছে, এবং প্রায় আপনার 450 ব্যক্তি নতুন করে হসপিটালে ভর্তি হয়েছে এই মাসে, অর্থাৎ গত মাসে এবং এই মাসে ডেঙ্গুতে অ্যাপ্রক্সিমেটলি 150+ পিপল মৃত্যুবরণ করেছেন। একটা মশার কামড়ে আমাদের ব্লাডের প্লাটিলেট লেভেল কমে যাচ্ছে। আমাদের ইমিউনিটি কোথায় আছে? আমাদের ইমিউনিটির অবস্থা কি? চিন্তা করেন, এমন অনেক ব্যক্তির গায়ে মশা বসতেছে, কামড় দিচ্ছে, কিন্তু ওনার ইমিউনিটি ঠিক থাকার কারণে ডেঙ্গু উনাকে আপনার ঘায়েল করতে পারছে না, কাবু করতে পারছে না। বাট আজকে আমাদের এই দৈন্য দশা কেন? এই দৈন্য দশার পেছনে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস,
এই ধন্য দশার পিছনে হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন। আর এই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবন থেকে আপনি যদি পরিত্রাণ চান, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট কনজিউম করতে হবে। সাপ্লিমেন্ট কোনো ঔষধ না, সাপ্লিমেন্ট হচ্ছে খাবার যেখানে নিউট্রিশন গুলোকে আপনার মেজারমেন্ট করে কি করা হয়েছে, অ্যাকুমুলেট করা হয়েছে। সো সাপ্লিমেন্ট আপনাকে খেতে হবে, সাপ্লিমেন্ট আপনাকে মার্কেটিং করতে হবে। এজন্য সাপ্লিমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। তো চলুন আমাদের ওমর ফারুক স্যারের আশাটা পূর্ণ করি, স্লাইডে চলে যাই। ওকে, তাহলে স্পিরুলিনা আমরা কেন খাবো? স্পিরুলিনা আমরা লিভার এবং অপুষ্টিজনিত সমস্যা সমাধান করার জন্য আমরা স্পিরুলিনা খাবো। আমিষের ঘাটতি এবং অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যার সমাধান করার জন্য আমরা খাবো। ডায়াবেটিস এর দুর্বলতা দূর করার জন্য আমরা খাবো। অকাল বার্ধক্য এবং মাংসপেশির ব্যথা দূর করতে আমরা এই স্পিরুলিনাটা খাবো। অ্যালার্জি এবং রক্ত স্বল্পতা, যেটাকে অ্যানিমিয়া বলা হয়, যাদেরকে কিছুদিন পর পর রক্ত দিতে হয়, তাদের এই বিষয়গুলোকে সমাধানের জন্য আমরা স্পিরুলিনা খাবো। চুল পড়া রোধ করতে আমরা স্পিরুলিনা খাবো। টিউমার এবং ক্যান্সার প্রতিরোধ করতে আমরা স্পিরুলিনা খাবো। তাহলে স্পিরুলিনা কেন খাবো? আমরা কি একটা মেসেজ পেয়েছি? আমি বিশ্বাস করি আপনার পানি থেকে আগত আপনার যেই ডাস্ট গুলো আপনার বডিতে জমতেছে, বাতাস থেকে, বাতাসের মাধ্যমে আপনি যে ডাস্ট গুলো আপনার বডিতে জমাচ্ছেন, খাবারের মাধ্যমে আপনি যেই টক্সিন গুলো আপনার বডিতে নিচ্ছেন, পেস্টিসাইড এবং ইউরিয়া, এই টোটাল বিষয়গুলোকে আপনার বডি থেকে বের করার জন্য আপনাকে স্পিরুলিনা এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে যে আপনার টক্সিন ক্লিনজার, এই দুইটা বিষয় আপনাকে 100% সহযোগিতা করবে। সো আপনি উইথাউট কোনো ধরনের সিমটম ছাড়া, উইথাউট কোনো ধরনের ইন্ডিকেশন ছাড়া এই দুইটা প্রোডাক্ট আপনি কিছুদিন পর পরই খেতে পারেন এবং যে কাউকে আপনি সাজেস্ট করতে পারেন, কারণ এটার ইফিকেসি, অ্যাকুরেসি এবং এটার হেলথ বেনিফিট অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ, অনেক অনেক গুণ বেশি। সো আমরা এই বিষয়টার প্রতি একটু নজর দিব এবং আমরা এই প্রোডাক্টগুলো অপরকেও খাওয়ার জন্য উৎসাহিত করব। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াতে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দেখানোর কিন্তু অভাব নাই, কিন্তু ভালো জিনিসগুলো আসলে আমরা দেখাই না, শুধু ভালোবাসাই দেখাই। ভালো জিনিসগুলো বেশি বেশি দেখাইতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। সেকেন্ড আমাদের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে টক্সিন ক্লিনজার, মানে বর্জ্য পরিষ্কারক। দেখুন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রতিদিন আপনি একেবারে এসি রুমে থাকেন, ডিসি রুমে থাকেন, আপনি একবারে গ্লাস আবদ্ধ রুমে থাকেন, এবং আপনি 24 আওয়ার্স আপনার বাসায় থাকেন, যেখানেই থাকেন, ইভেন আপনি যদি কক্সবাজার কুয়াকাটাতেও থাকেন, আপনার বডিতে কিন্তু টক্সিন জমা হচ্ছে। এবার আমি আপনাকে সাইন্টিফিক একটা প্রসেস আপনাকে জানাবো যে আপনার কেন আপনার বডিতে এই টক্সিন জমা হচ্ছে। দেখুন, ন্যাচারালি আপনার বডিতে টক্সিন প্রডিউস হচ্ছে কিভাবে? আজকে মনে করেন আপনি গরু মাংস খেয়েছেন, গরু মাংস থেকে আপনি পাবেন ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, দুইটা আপনি দরকারি জিনিস পাবেন যেটা আমাদের বডি গ্রহণ করে। ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করার পরে পুরো গরু মাংসটাই মল আকারে শরীর বের করে দিবে। এই যে মল আকারে বের করে দিবে, এই মল আকারে বের করার জন্য এটা কোথায় জমা হবে? আমাদের দুইটা ইন্টেস্টাইন আছে, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ম্যাক্সিমাম সময় আমাদের বডি যখন লার্জ ইন্টেস্টাইন পুরো আপনার বিষয়টাকে প্রসেস করে, ওই প্রসেসকৃত জিনিসগুলো গিয়ে স্মল ইন্টেস্টাইনে জমা হয়। স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে লুক দ্যাট, আমার মনে করেন যে হাতের এই এই যে খালি অংশটার মতো। স্মল ইন্টেস্টাইনে গিয়ে যখন জমা হয়, তখন ওই গরুর মাংস থেকে শরীর নিবে কি? অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। এখন আপনি দৈনন্দিন এর পূর্বে যে খাবারগুলো নিয়েছেন, ওই খাবারের বর্জ্যের কিছু অংশ আপনার স্মল ইন্টেস্টাইনে জমা হতে হতে এখানকার স্তরটা এমন ভাবে ভারী হয়েছে, আপনার যে নিউট্রিশন অ্যাবজর্বেশন করবে, সে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি নীল হয়ে গেছে। অ্যাবজর্বেশন ক্যাপাসিটি কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। নীল হয়ে যাওয়ার কারণে এই গরুর মাংস থেকে আপনার বডি যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড পাওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো আপনার পাচ্ছে না। আপনি কলা খেয়েছেন, কলা থেকে অনেকগুলো আপনার ভিটামিন মিনারেলস পাওয়ার কথা ছিল, আপনার বডি পাচ্ছে না। আপনি গাজর খেয়েছেন, গাজর থেকে অনেকগুলো ভিটামিন মিনারেলস ও বিটা ক্যারোটিন পাওয়ার কথা ছিল, কিন্তু আপনার বডি পাচ্ছে না। আপনি চা খেয়েছেন, চা থেকে, চা একটা লিকুইড খাবার, এই চা থেকে আপনার বডি অনেক হিউজ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনার বডি সে অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ টক্সিন। টক্সিন কোথায়? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে টক্সিন থাকার কারণে আপনি যে 700 বা 800 টাকা দিয়ে ক্রয় করে এটা প্রসেস করে প্রায় 1000-1500 টাকা আপনার গেছে টোটাল প্রসেস করে খাবার প্লেটে আনতে, কষ্ট করে সিবাই সিবাই যে আপনি আপনার বডিতে নিছেন, এখান থেকে শূন্য, কিছুই পান নাই।
এটা টক্সিন আকারে আপনার বডি থেকে কি হয়ে গেছে, আপনার বের হয়ে গেছে, বর্জ্য আকারে কিছু বের হয়েছে, কিছু জমা আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইন পুরাটা কি হয়েছে, আপনার কনজাক্ট হয়ে আছে। এটা পুরোটা কি হয়ে আছে, আপনার একেবারে অ্যাটম বোমের মতো আপনার পুরো জায়গাটা আপনার নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, কিছুই রিসিভ করতে পারছে না। ঠিক আছে? ওই যে মোবাইল হ্যাং হয়ে গেলে কি অবস্থা হয়, মোবাইল হ্যাং হয়ে গেলে, হ্যাঁ, কারো মোবাইল হ্যাং হয়েছে? মোবাইল হ্যাং হয়ে গেলে যে অবস্থা হয়, আপনার বডির ভিতরে ঠিক হ্যাং হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। সো আপনাকে ওই টক্সিন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আপনার ব্লাড পরিষ্কার করা, লিভার পরিষ্কার করা, কিডনি পরিষ্কার করা, ইভেন আপনার ব্রেইন পরিষ্কার করা, আপনার প্রত্যেকটা নার্ভাস সিস্টেমকে পরিষ্কার করার জন্য আপনার নিতে হবে যে টক্সিন ক্লিনজার। কিন্তু আমরা মনে করি যে শুধু অসুস্থ হলে টক্সিন ক্লিনজার খামো স্যার, জ্বর হলে টক্সিন ক্লিনজার খামো। কে কে জ্বর হয়েছে আর টক্সিন ক্লিনজার খাইছেন বলেন তো, হাত উত্তোলন করেন। পেটের অসুখের জন্য টক্সিন ক্লিনজার খাইছেন এমন কেউ আছেন? আমি বলবো যে না, এভরি 4 মান্থস আফটার আপনার একটা করে টক্সিন ক্লিনজার খেতে হবে। এভরি 4 মান্থস আফটার আপনি একটা করে টক্সিন ক্লিনজার খেতে হবে আপনি সুস্থ অবস্থায়। আপনার এই 4 মাসে যা টক্সিন আপনার শরীরে জমেছে সেই জিনিসগুলো আপনার বডি থেকে রিলিজ করে দিবে হচ্ছে টক্সিন ক্লিনজার। সো আমরা টক্সিন ক্লিনজারটা কেন ব্যবহার করব এটা সম্পর্কে আমরা একটা তথ্য পেয়েছি। এই তথ্যটা আমরা নিজে আমল করব, পাশাপাশি আমাদের লিডার, ডিস্ট্রিবিউটর, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথেও আমরা এটা শেয়ার করব। এটার মেডিসিনাল অনেকগুলো, মানে এটার হেলথ বেনিফিট অনেকগুলো আছে, যেমন গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, হজম শক্তি বৃদ্ধি করে, দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সৌন্দর্য বৃদ্ধি করে, শরীরের অতিরিক্ত ওজন কমায়, দেহে ক্ষতিকর চর্বি জমতে দেয় না, রক্ত পরিষ্কার করে, হার্ট ও লিভারকে সুরক্ষা দেয়, পেটের বুদবুদ করা, পেট কামড় দিয়ে ব্যথা করা এই জিনিসগুলো দূর করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে আমরা খাবো। 1 চামচ 1 চামচ টক্সিন ক্লিনজার আমরা 200 মিলি পানিতে মিশিয়ে 30 মিনিট ভিজিয়ে রাতে খাবারের পর আমরা এটা পান করব। এরপরে আছে আপনার আমাদের একটা প্রোডাক্ট আছে বিগো হালুয়া। বিগো হালুয়া নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, স্লাইড বন্ধ করে দিলাম। আমার চেহারা দেখেন, মাশাআল্লাহ আমার চেহারা কিন্তু খুব সুন্দর। সো আমার চেহারার দিকে তাকান, আর চোখ দিয়ে তাকাবেন, কান দিয়ে শুনবেন। ঠিক আছে, স্লাইড দেখার প্রয়োজন নাই, শুধু আলোচনাগুলো একটু হৃদয়ে নেন। আজকের দিনে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহর সহ পুরো বাংলাদেশেই ডিভোর্সের পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে নগরায়ন। আমাদের দেশের যখন ডেভেলপমেন্ট শুরু হলো, তখন আমাদের দেশ শিল্পায়ন এবং নগরায়নের কারণে আমাদের জীবনযাত্রা অনেক বেশি ফাস্ট হয়েছে। আসলে ফাস্ট হয় না, আমাদের জীবনযাত্রা অনেক বেশি স্লো হয়েছে। কারণ আজ থেকে 30 বছর আগে আমরা এত জ্যাম ট্রাফিক আমরা ফেস করতাম না যেটা এখন ফেস করছি। স্পেশালি আমরা যখন কোনো যান্ত্রিক বাহনে থাকি, তখন আমাদের বডির মেটাবলিজম রেট অনেক স্লো হয়ে যায় এবং আমাদের বডিতে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ হ্রাস পায়, অক্সিডেশনের পরিমাণ বেশি হয়। পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় হচ্ছে ট্যাকটিস থেকে। আর এই বিষয়টা যখন কোনো আপনার যানবাহনের মধ্যে আমরা বসা অবস্থায় থাকি, তখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে সেই প্রোডাক্টিভিটিটা অনেকাংশে কমে যায়। আর বিজ্ঞান বলছে একজন পুরুষ যখন 25 বছর ক্রস করে, তখন তার আপনার টেস্টোস্টেরন হরমোন এভরি ইয়ার 1.4 ইউনিগ্রাম করে কমতে থাকে। আমরা মনে করি যে শুধু সেক্সুয়ালি যিনি অসুস্থ উনার জন্য বিগো হালুয়া। আসলে এটা তো হালুয়া, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। হালুয়া আমরা যে যে কেউ সবাই খাইতে পারবো, এটা আমরা খাবার হিসাবে খাইতে পারবো। এটা কেন? আপনি শুধু এই তথ্যগুলো, এই ফ্যাক্টগুলো আপনি একটু কম্পেয়ার করেন। এই ফ্যাক্টগুলো যখন আপনি কম্পেয়ার করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই খাবারগুলো আমাদের সবার প্রয়োজন। আমরা বলি যে জি পলাশ ভাই এই হালুয়া কার জন্য, কইছে ওই যে উনার জন্য। যে এটা কার জন্য, কইছে ওই যে উনার জন্য। এটা কার জন্য, কইছে ওই যে উনার জন্য। এটা আপনার জন্য দরকার। আপনার বয়স যদি 25+ হয়, তাহলে আপনি 1.4 ইউনিগ্রাম করে এভরি ইয়ার টেস্টোস্টেরন হরমোন প্রডিউস করার যে ক্ষমতা সেটা হারাচ্ছেন। আপনার হাতে যদি এই ইলেকট্রনিক ডিভাইসটা থাকে, তার মানে অতিমাত্রায় আপনার বডিতে রেডিয়েশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। আর এই অক্সিডেশনের কারণে আপনি একটা সময় পুরুষত্বহীনতার দিকে যাবেন। অর্থাৎ এভরি মোমেন্টে আপনার ভেতরে পুরুষত্বহীনতার বিষয়গুলো কাজ করতেছে। ঠিক আছে, এরপরে আপনি দেখেন আজকের দিনে অনেক ফ্যামিলি আছে যারা আপনার
ম্যারিজ হয়েছে 3 বছর, 5 বছর, 7 বছর হয়েছে, কিন্তু বেবি হচ্ছে না, বেবি কনসিভ করতে পারছেন না, বেবি কনসিভ হচ্ছে না। হাজবেন্ড বলতেছে ওয়াইফের কারণে হচ্ছে না, ওয়াইফ বলতেছে হাজবেন্ডের কারণে হচ্ছে না। স্পেশালি আপনি যদি একটা সিমেন্স রিপোর্ট করেন, পুরুষের সিমেন্স রিপোর্ট করেন, তাহলেই আর আসলে পুরুষের কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসটা আইডেন্টিফাই হয়ে যাবে। মহিলাদের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের টেস্টটা যদি করেন, তাহলে মহিলার সমস্যা আছে কিনা সেই জিনিসটাও কি হয়ে যাবে, আইডেন্টিফাই হয়ে যাবে। সো অ্যাজ এ জেনারেল পিপল আমরা হয়তো সেই জিনিসগুলো ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি না, বাট এই প্রোডাক্টটা এভরি পুরুষের খাওয়া দরকার যারা 25 বছর প্লাস হয়েছে। ঠিক আছে, 25 বছর প্লাস আপনার বিগো হালুয়া দরকার আছে। কারণ আপনি ন্যাচারালি কিন্তু কি করতেছেন, আপনি পাওয়ারটা লস করতেছেন। ওই লস পাওয়ারটাকে রিকভারি করার জন্য আপনার এই জিনিসটা দরকার। ঠিক আছে, এবার আসেন যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন তাদের জন্য এই বিগো হালুয়া, যারা প্রিম্যাচুয়ার্ড ইজাকুলেশনে ভুগছেন তাদের জন্য এই বিগো হালুয়া। ঠিক আছে, সো আমরা এই বিগো হালুয়াটা নিজেরা ব্যবহার করব, পাশাপাশি আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদের সাথে আমরা এটা শেয়ার করব। স্পেশালি এটা আপনার আহ, আপনার যেই মনস্তাত্ত্বিক যে স্বাস্থ্যটা আছে, যে হেলথটা আছে, সেই হেলথটাকে ঠিক রাখবে এবং আপনার ক্লান্তি দূর করবে, আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যেই আপনার অ্যাক্টিভিটি সেটাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করবে, খাবারের রুচি বাড়াবে, এবং আদার্স যে বিষয়গুলো আছে সেই বেনিফিটগুলো তো আপনি পাবেনই। দেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ক্যালডি। ক্যালডি প্রোডাক্টটা হচ্ছে স্পেশালি এটি আপনার ক্যালসিয়াম, এখানে আপনার ন্যাচারাল ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন D3 ইউজ করা হয়েছে, যেটা আমাদের হাড়ের যত্ন নিবে এবং আপনার আমাদের আপনার দাঁতের যত্ন নিবে। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনাদের কার কার দাঁত 34টা আছে, 34টা এবং 210টা হাড়, এটা কার কার আছে একটু হাত তোলেন। 34টা দাঁত এবং 210টা হাড় নিয়ে জন্মগ্রহণ করেছেন এমন কোন স্পেশাল পার্সন? জি, ওমর ফারুক স্যার হাত তুলেছেন। স্যার আপনি একটু বলেন তো স্যার, আপনার দাঁত 34টা এবং হাড় 210টা? স্যার আপনি আনমিউট করেন প্লিজ স্যার। জি স্যার। আপনি কি স্যার জেনে শুনে হাত তুলছেন নাকি এমনি হাত উঠে গেছে স্যার? স্যার আসলে আমার দাঁতগুলো সব ঠিক আছে, ভালো আছে, এই জন্য আমি তুললাম। দাঁতগুলো সব ঠিক আছে স্যার, এই জন্য। মানে দাঁত কি স্যার আপনার 234টা নাকি? শুধু চৌধুরী না, 32টা হবে স্যার, 32টা। 32টা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আপনার হাত নামাই দিলাম, কেমন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো দেখেন, আমি একবার একজন ডেন্টিস্টের সাথে সফর করার সুযোগ হয়েছিল। তো ডেন্টিস্ট আমাকে 3টা উপদেশ দিয়েছিলেন। আমি মানে ফ্রি ফ্রি একটা উপদেশ নিয়ে নিলাম আর কি। আমি বললাম যে স্যার, আমি সুস্থ থাকতে চাই, সুস্থ অবস্থা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাকে বিদায় নেক, এটা আমি চাই। যেহেতু আমি আপনার সফর সঙ্গী হয়েছি, আপনি আমার পাশের সিটে বসে নোয়াখালী মাইজ দিতে যাবেন, আমার এলাকায় যাবেন, ঢাকা থেকে একজন ডেন্টিস্ট যাচ্ছে। তা আমি ওনার কাছে জানতে চাইলাম যে সুস্থ থাকার জন্য স্যার আপনি যদি আমাকে 3টা উপদেশ দিন, মানে আপনার এই এমবিবিএস বা ডাক্তারি লাইফে আপনি নিজে সুস্থ থাকার জন্য যে 3টা উপদেশ আপনি মেনে চলেন সেটা আমাকে একটু বলেন। বলে যে এটা খুবই সহজ, এটা যদি আপনি মানেন তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন। প্রথমত হচ্ছে আপনি সকালে এবং রাতে ব্রাশ করবেন, চেষ্টা করবেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস থাকে 5 ওয়াক্ত মেসওয়াক করা, না হয় অন্তত সকালে আপনি, রাতে ব্রাশ করবেন খাবার পরে, আর সকালে ব্রাশ করবেন নাস্তার পরে। 2টা জায়গায় 2টা জিনিস দিছি, কিন্তু দেখেন আমরা কিন্তু ব্রাশ করি, বাট প্রপার টাইমে কিন্তু প্রপার নিয়মে কিন্তু আমরা ব্রাশ করি না। রাতে ব্রাশ করবেন খাবার পরে, সকালে ব্রাশ করবেন নাস্তার পরে। এটা হচ্ছে ওনার নাম্বার 1 উপদেশ। নাম্বার 2 হচ্ছে আপনি যখনই আপনি ঘরে থাকেন বাইরে থাকেন, আপনি চেষ্টা করবেন আপনার শরীরকে 2.5 থেকে 3 লিটার পানি দেওয়ার জন্য। 2.5 থেকে 3 লিটার, ঠিক আছে? 2.5 থেকে 3 লিটার পানি। আমরা যখন বাইরে থাকবো অবশ্যই আমাদের সাথে পানির বোতল রাখবো। 3 নম্বর উপদেশ উনি যেটা দিলেন সেটা খুবই অবাক করা, যেটা আমরা আজকের দিনে, এটা তো স্যার আমরা খুব ব্যস্ত থাকি, কেমনে মানবো? সেটা হচ্ছে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং সকাল 5টার মধ্যে বিছানা ত্যাগ করা। দেখেন এই 3টে অভ্যাস ডাক্তার আমাকে কি করেছেন, দিয়েছেন।
যে এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবনে ডাক্তারের কাছে যেতে হবে না। আমি বললেন কি বলেন, আপনার তো তাইলে তো আপনাদের ভাত গেলই, ও ভাত যাক, কিন্তু আপনি সুস্থ থাকেন। তাহলে তিনটা উপদেশ দেখেন। এখন এই তিনটা উপদেশ থেকে আমরা একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, থোড়াই কেয়ার, কে মানে কার কথা, আমরা তো এগুলো মানছি না। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্যালসিয়াম সেবন করতে হবে। যেহেতু আমরা এই উপদেশটা মানছি না, তাহলে আমাদের ক্যালসিয়াম সেবন করতে হবে। এখন ক্যালসিয়াম আপনার এবং আপনার পরিবারের কেন দরকার, আমি আপনাকে একটা তথ্য দিই। দেখুন, আমরা যখন 30-35 বছর বয়সে উপনীত হই তখন আমাদের ব্যাক পেইন হয়, আমাদের হাড্ডিতে ব্যথা হয়, এবং এই ব্যথা নিয়ে আমরা অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হই। বিশেষ করে বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তাররা ঢাকায়, চট্টগ্রামে অথবা আপনার বিভাগীয় সদরগুলোতে বসেন। সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টদের আপনার বিভাগীয় সদরে আসা এবং যাওয়া এবং চিকিৎসা বহন করা অনেক অর্থের কিন্তু প্রয়োজন আছে, এবং অনেক অর্থ খরচও করি, বাট আশানুরূপ আমরা কিন্তু রেজাল্ট পাই না। এখানে কিছু কমন বিষয় আছে যে আমাদেরকে স্পেশালিস্টরা কিছু বিষয় বলেন, যে আপনার হাড্ডি ক্ষয় হয়ে গেছে, আপনার মেরুদণ্ডের কশেরুকা বাঁকা হয়ে গেছে, আপনার স্পাইনাল কর্ড একটু নড়ে গেছে, বাম দিকে চলে গেছে, আপনার হাঁটু, তারপরে আপনার এই হাড্ডি আর ওই হাড্ডি লেগে গেছে, একটা বাম দিকে একটা ডান দিকে একটা তেড়া হয়ে গেছে, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা, বিভিন্ন ধরনের বিষয়। আসলে হাড্ডি ক্ষয় হয়ে গেছে এই ধরনের কোনো প্রমাণ আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স করতে পারেনি। মূলত আপনার যেই ইস্যুটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার দুইটা হাড়ের মাঝখানে সাইনোবল ফ্লুইড নামে একটা ফ্লুইড থাকে। এই সাইনোবল ফ্লুইডটা যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তখন শরীর ওই সাইনোবল ফ্লুইডটা ওইখান থেকে আস্তে আস্তে সরানো শুরু করে। একটা সময় আপনার বয়স যখন 32, 35, 40-এ পৌঁছায়, তখন পুরোপুরি ওই সাইনোবল ফ্লুইডটা খালি হয়ে যায়। আর খালি হওয়ার কারণে আপনার আপনার এই এই দুইটা হাড় তখন কি হয়, একটার সাথে একটা লেগে যায়, তখন একটা শরীরে অসঙ্গতি তৈরি হয়, আর এই অসঙ্গতি থেকে মারাত্মক আকারের পেইন তৈরি হয়, যেটা আপনি ফিল করেন। এটার জন্য আমরা কি করি, আমরা পেইন কিলার খাওয়া শুরু করি। যখন আপনার মোটামুটি 2-3 বছর 5 বছর পেইন কিলার খাওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে এবার কিডনির ক্রিয়েটিনাইন অনেক পরিমাণে বেড়ে গেছে, বা কিডনি একেবারে ড্যামেজের পথে। তখন এবার ডাক্তার বলে যে কিডনি ডায়ালাইসিস করেন, কিডনি ডায়ালাইসিস করেন। ঠিক আছে, তার মানে একটা বিষয়, আমাদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে যেই সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা আমাদেরকে মৃত্যু পথের যাত্রী হিসাবে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করার জন্য একটা তরিকা আমাদেরকে বাতলে দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা 30+ যারা রয়েছি তারা আমরা কিছুদিন পর পর ক্যালসিয়াম সেবন করব। অর্থাৎ আমরা যদি ক্যালসিয়াম সেবন করা শুরু করি, সেই ক্ষেত্রে আমরা একটানা 3 মাস সেবন করব, দেন আমরা আবার গ্যাপ দিব, দেন আমরা আবার 3 মাস পরে আবার একটানা 1 মাস বা 2 মাস আমরা ক্যালসিয়াম সেবন করব। এতে যে ফায়দাটা হবে, আপনার 206টা হাড় ঠিক থাকবে, 32টা দাঁত ঠিক থাকবে, হাড়ের মাঝখানে সাইনোভাল ফ্লুইডটাও ঠিক থাকবে, আপনি কখনোই হাড় জনিত কোনো সমস্যায় আপনি আক্রান্ত হবেন না। এখন আপনাদের স্বাভাবিক সেন্সে এই প্রশ্নটা আসছে কিনা, যেটা আমার মাথায় আমার কাছেই আসতেছে, যে আচ্ছা, গত 20 বছর ধরে যে আমার দাদি হাড়ের হাড্ডির ব্যথায় যে কাতরাচ্ছেন, উনাকে আমি কিভাবে এই ব্যথা আপনার মানে ব্যথা থেকে উনাকে বের করব, বা উনার সাইনোবল ফ্লুইডটা কিভাবে রিফিল হবে। আপনার কাছে আমার জানতে ইচ্ছে করতেছে, যিনি 20 বছর ধরে হাড্ডির ব্যথায় আপনার ট্রিটমেন্টে আছেন, উনার এই আমাদের প্রোডাক্টগুলো যদি ব্যবহার করেন, অ্যাটলিস্ট 20 মাস ধৈর্য ধারণ করা উচিত। জেনারেল সেন্স হচ্ছে 20 মাস ধৈর্য ধারণ করা উচিত, বা ট্রু ফ্যাক্ট হচ্ছে আমরা 20 দিন পরে কই কিও তোমার প্রোডাক্ট কাজ করে না, কই আর ব্যথা তো গেল না। হ্যাঁ, এটা আসলে ট্রুলি স্পিকিং এটা কিন্তু ঠিক না। এটা হচ্ছে, আপনি 20 বছর ধরে যে ব্যথা নিয়ে বেঁচে আছেন, 20 বছর ধরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, মাত্র 20 দিনে আপনি সেটা সলিউশন চাচ্ছেন। ভাই, আমি তো আপনাকে 220 লাইনে হাত রাখতে বলি নাই যে আপনি ঝাটকা খাবেন। আপনাকে আমি একটা সাপ্লিমেন্ট দিয়েছি, যেটা আপনার বডিতে গিয়ে আস্তে 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 ওই সাইনোবল ফ্লুইডটাকে রিফিল করবে, এবং প্রেজেন্ট টাইমে আপনার যেই ক্যালসিয়ামের ডিমান্ডটা আছে সেই জিনিসটাকে কি করবে, আপনার পূরণ করবে। সো দ্যাট আপনাকে পেশেন্সলি ধৈর্য ধারণ করে আপনাকে এই ক্যালসিয়ামটা কনজিউম করতে হবে। ঠিক আছে,
এই ক্ষেত্রে আমাদের এক্সপার্ট টিম আছে, আমাদের এক্সপার্ট টিমের আপনি সহযোগিতা নেবেন। ওনারা আপনাদেরকে হেল্প করবেন যে কতদিন খাবেন আর কতদিন পর আপনি বন্ধ রাখবেন। তাহলে আমরা ক্যালসিয়াম সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে গ্লুকো কন্ট্রোল। গ্লুকো কন্ট্রোল নিয়েও একটা কথা বলি। আজকে স্লাইড হবে না, শুধু মৌখিক কথা শুনেন, চোখ দিয়ে না কান দিয়ে, ঠিক আছে? অনেকে আছে চোখ দিয়ে শুনতেছেন, এরপরে কালকে সকালে জিজ্ঞেবেন যে স্যার গ্লুকো কন্ট্রোল গরম পানি দিয়ে খামু না ঠান্ডা পানি দিয়ে খামু? যারা চোখ দিয়ে শুনতেছেন কালকে সকালে জিজ্ঞাইব স্যার ক্যালসিয়াম কি খানার আগে খামু না হরে খামু? ঠিক আছে, এজন্য কান দিয়ে শুনেন। গ্লুকো কন্ট্রোল কাদের জন্য? যারা ডায়াবেটিস অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ যারা ডায়াবেটিসে পেশেন্ট, কোনো ট্রিটমেন্টে আছেন, অর্থাৎ উনি ড্রাগ সেবন করছেন অথবা ইনসুলিন সেবন করছেন। কেন উনাকে ড্রাগ সেবন করতে হচ্ছে, কেন ইনসুলিন নিতে হচ্ছে, আগে সেই ফ্যাক্টটা বোঝেন। ডায়াবেটিসটা কি? ডায়াবেটিসটা হচ্ছে আমাদের ব্লাডের সুগার। আমরা যত প্রকার কার্বোহাইড্রেট খাবার খাই, অল কাইন্ডস অফ ফুড থেকে আমাদের বডি সুগার প্রডিউস করে, কার্বোহাইড্রেট প্রডিউস করে। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের বডির একটা জ্বালানি। কার্বোহাইড্রেট ছাড়া আমরা কি করতে পারবো না। যেমন গাড়ি চলতে কি লাগে? তেল, মোবিল লাগে, এবং আপনার আর কি লাগে? সার্ভিসিং লাগে। একইভাবে আমাদের শরীরে যে 6টা আপনার নিউট্রিশন লাগে, তার মধ্যে কার্বোহাইড্রেটও কিন্তু একটা মেজর নিউট্রিশন, এটা লাগবে। এই কার্বোহাইড্রেটটা যখন অতিরিক্ত হয় তখন আমাদের এটা সুগার লেভেলটা যখন 7 ক্রস করে, তখন এটাকে ডাক্তাররা নামকরণ করেছেন ডায়াবেটিস, অর্থাৎ এটা একটা ডিজিজের নামকরণ করেছেন। বাট এটা 5 থেকে 7 এর মধ্যে থাকবে এবং এটা কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস ভালো হওয়ার দরকার নাই। একটা ভুল বাক্য বাজারে আছে যে ডায়াবেটিস কখনো ভালো হয় না। দরকার নাই ডায়াবেটিস ভালো হওয়ার, ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস ভালো হবে কেন? ডায়াবেটিস যদি ভালো হয় তার মানে আপনি বুঝাচ্ছেন ডায়াবেটিস জিরো হয়ে যাবে। আরে জিরো হয়ে গেলে তো আপনি হাইপোগ্লোমিয়াতে আক্রান্ত হয়ে মারা যাবেন। আপনার 3-এ আসলেই আপনার অবস্থা কেরোসিন ডিজেল হয়ে যাবে। সো ডায়াবেটিস থাকবে 5 থেকে 7 এর মধ্যে। এখন এই 5 থেকে 7-এ থাকার কাজটা করে কে? ওষুধ করে? ইনসুলিন করে? না। আমার বডিতে, আপনার বডিতে, যাদের বডিতে সুগার লেভেলটা 5 থেকে 7 এর মধ্যে আছে, তাদের বডিতে একটা আপনার অর্গান আছে যেটাকে আমরা জানি প্যানক্রিয়াস নামে। এই প্যানক্রিয়াসটা কি করে? এখানে 2টা সেল আছে, একটা বিটা সেল, একটা হচ্ছে যে আপনার আলফা সেল। অর্থাৎ বিটা কোষ আপনার ইনসুলিন তৈরি করে, আলফা কোষ সেটাকে কি করে আপনার বডিতে প্রোভাইড করে ব্লাড ভেসেল গুলোর মাধ্যমে, যেই সুগার লেভেলটা অতিরিক্ত আছে সেটাকে আপনার কন্ট্রোলে রাখে। এখন আপনি ড্রাগ নিতেছেন এই কারণে যে আপনার, আপনি ধরেন একজন সুস্থ মানুষ, খাওয়ার পরে আপনি সুগার টেস্ট করছেন, আপনার সুগার লেভেলটা কোথায় আছে? হয়তো 9 আছে অথবা 10 আছে। এই অবস্থায় ডাক্তার রায় দিয়ে দিয়েছে ভাই আপনার তো ডায়াবেটিস। কিন্তু আপনার তো প্যানক্রিয়াস সচল আছে, আপনার প্যানক্রিয়াস হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ওই সুগার লেভেলটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। এখানে কিন্তু একটা কৌশল আছে, যে কৌশলটা মেডিকেল সায়েন্স অ্যাপ্লাই করে এবং আপনাকে পেশেন্ট বানাই ফেলে। ঠিক আছে? সো আপনাকে যেটা ফিল করতে হবে যে আপনি এটা দ্বারা অস্বস্তি কোনো বিষয়, যেমন আপনার ঘন ঘন ফর্সা হচ্ছে, আপনার মাথা ঘুরাচ্ছে, আপনি খুব ক্লান্তি বোধ করছেন, আপনার রাতে ঘুম আসতেছে না, আপনার ভিতর ডিপ্রেশন কাজ করতেছে, আপনি শরীরে বল পান না, আপনি এখন ভুলে যাওয়ার প্রবণতা আছে, দ্যাট ইজ দ্য সিমটম অফ ডায়াবেটিস। সুগার খাওয়ার পরে 10-এ চলে গেছে, ইটস নট আ সিমটম অফ ডায়াবেটিস। সিমটম হচ্ছে আপনার বডি আপনার সাথে কি করতেছে? একটু বৈষম্য দেখা দিচ্ছে। আপনার বডি আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে, তাহলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস। কিন্তু আমি যদি এখন আমার খাওয়ার পরে সুগার টেস্ট করি, আপনার দেখা যাচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমার সুগার কিছুটা বেশি দেখাইতে পারে, বাট আমার প্যানক্রিয়াস কিন্তু কাজ করতেছে। আমার প্যানক্রিয়াস কাজ করে এটাকে কি করবে? কন্ট্রোলে নিয়ে আসবে। ঠিক আছে, আমি একেবারে সহজ একটা এক্সাম্পল দিই। যেমন মনে করেন তো আপনি দুপুরবেলা খাওয়ানোর পরে ঘুম ঘুম ভাব আসে কার কার? ঘুম ঘুম ভাব কার কার আসে? যেমন আমার আসে, আপনাদের আসে কিনা? যাদের আসে তারা ইয়েস লেখেন, যাদের আসে না তারা নো লেখেন। যাদের ঘুম ঘুম ভাব আসে তারা চ্যাট বক্সে ইয়েস লেখেন, যাদের আসে না তারা নো লেখেন। আচ্ছা, ঘুম ঘুম ভাব কেন আসে এটা জানলে আপনি প্যানক্রিয়াস কিভাবে কাজ করে সেটা আপনি বুঝে যাবেন। আমরা যখন খাবার গ্রহণ করি, আমাদের স্টোমাকে যখন খাবার যায়, তখন আমাদের শরীরে খাবারটাকে হজম প্রক্রিয়ায় প্রসেস করার জন্য শরীরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অর্গান থেকে প্রচুর পরিমাণে ব্লাড স্টোমাকে চলে আসে। ব্রেইন থেকেও কিছু ব্লাড স্টোমাকে চলে আসে। আর ব্রেইন থেকে যখন ব্লাড স্টোমাকে আসে,
তখন ব্রেইন কি হয়ে যায়, কিছুটা স্লো হয়ে যায়, কিছুটা ধীর গতির হয়ে যায়। ধীর গতি হয়ে যাওয়ার কারণে আপনার আস্তে আস্তে কি করে, এভাবে করে আপনার যেখানেই বসেন আপনি এভাবে করে একটু ঘুমের ভাব আসে কিনা, ঘুমের ভাব আসে কিনা। আপনি দেখবেন আপনি যদি চোখে একটু পানি ঝাপটা দেন 10-15 মিনিট 20 মিনিট পরে আপনার দেখবেন যে ঘুমের ভাব কেটে গেছে। অর্থাৎ এই ঘুমের ভাবের জন্য আপনাকে ঘুমানোর প্রয়োজন নাই। তার মানে কি, ওই যে যে কাজটাতে ব্লাড অংশগ্রহণ করেছিল সেই কাজটা শেষ হওয়ার পরে আপনার ব্লাড আবার কি করেছে, পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। প্যানক্রিয়াস যখন আমাদের বডিতে স্টোমাকে খাবার আসে তখন প্যানক্রিয়াস কি করে, সাথে সাথে বিটা কোষকে দ্বারা ইনসুলিন নিঃসরণ করে এবং আলফা কোষের মাধ্যমে ব্লাডে প্রোভাইড করে। বাট আপনার প্যানক্রিয়াস যদি অচল হয় তাহলে বিটা কোষ তো আপনার ইনসুলিন তৈরি করবে না, আর আলফা কোষ সেটা ব্লাডেও পাঠাবে না। সেই ক্ষেত্রে আপনি কি করছেন, ড্রাগ নিচ্ছেন অথবা বাইরে থেকে আপনি ইনসুলিন নিচ্ছেন। দিস ইজ দ্য রং প্রসেস। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দিস ইজ দ্য রং প্রসেস। আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে কেউ যদি ডায়াবেটিস আক্রান্ত থাকে, তার একসময় গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, তার লিভারের সমস্যা হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, চোখে দেখতেছে না, সে এখন কিছু মনে রাখতে পারে না, তার ক্ষুধা মন্দা, তার গ্যাসের প্রবলেম, সেই প্রস্রাব ধরে রাখতে পারে না, তার ইউরিনে ইনফেকশন হয়ে গেছে, তারপরে আপনার তার অনেকগুলো রোগের জন্য অনেকগুলো অ্যান্টিবায়োটিক তাকে রেগুলার নিতে হচ্ছে। এটা ওয়ান অ্যান্ড অনলি রিজন, আপনি ডায়াবেটিসটাকে লালন পালন করছেন, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার কোনো প্রসেসের মধ্যে আপনি নাই, মানে অ্যাজ ইউজুয়াল কাজ করতেছেন আপনি। এই ক্ষেত্রে আমাদের গ্লুকো কন্ট্রোল আপনাকে যেই সহযোগিতাটা করবে, আপনি যদি কোনো ড্রাগ সেবন করেন, ড্রাগের পাশাপাশি আপনি যদি ইনসুলিন সেবন করেন, সেই ইনসুলিনের পাশাপাশি আপনি আমাদের গ্লুকো কন্ট্রোলটা নেওয়া শুরু করবেন। গ্লুকো কন্ট্রোল নেওয়ার মাধ্যমে আপনার বডির সুগার লেভেলটা যে ইনস্ট্যান্ট কমে যাবে এরকম কিছু না। তবে গ্লুকো কন্ট্রোল যখন আপনার বডির সাথে অ্যাডজাস্ট হবে, আপনি 2 দিন পর পর আপনার সুগারটাকে টেস্ট করবেন এবং আপনি দেখবেন যে 7-8 দিন 10 দিন বা 12 দিনের মধ্যে যদি আপনার ইমিউনিটি ভালো থাকে, তাহলে ইমিউনিটি যদি ভালো থাকে গ্লুকো কন্ট্রোল ইনস্ট্যান্ট কাজ করবে। আর ইমিউনিটি যদি দুর্বল থাকে, গ্লুকো কন্ট্রোল আগে ইমিউনিটি এবং প্যানক্রিয়াসটাকে ইগনাইট করবে, দেন গিয়ে গ্লুকো কন্ট্রোল সুগার কন্ট্রোলের জন্য কাজ করবে। বুঝলেন বিষয়টা? তাহলে এটার জন্য আপনার সময় লাগতে পারে এবং সেই সময়টা 8 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 12 দিনও লাগতে পারে, ইভেন আপনার ইমিউনিটি যদি টু মাচ উইক থাকে তাহলে 15 দিনও লাগতে পারে। এই ক্ষেত্রে আপনি যে ট্রিটমেন্টে আছেন সেই ট্রিটমেন্টের পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা নেবেন। যখনই আপনি টেস্ট করে দেখবেন যে আপনার খাওয়ার পরে সুগার লেভেলটা 10, 11, 12-তে চলে আসছে এবং খাওয়ার আগে সেটা আপনার 7 অথবা 6.5 অথবা 7.5-এ থাকে অথবা 8-এ থাকে, তাহলে আপনি অন্য ইনসুলিন অথবা ড্রাগটা বন্ধ করে দিবেন, শুধু গ্লুকো কন্ট্রোলটা সেবন করবেন। প্রশ্ন আসে যে আমি গ্লুকো কন্ট্রোল কতদিন সেবন করব। দেখুন, আমি সাইন্টিফিক্যালি একটা তথ্য দিই আপনাকে। আমাদের শরীরের যেমন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এখানে কারা কারা ব্লাড দেন, রক্ত দেন কারা কারা? যারা রক্ত দেন তারা একটু ইয়েস লেখেন। আচ্ছা, নাজিমুদ্দিন সামি স্যার রক্ত দেন। আমি আপনাকে একটু আনমিউট করব। আচ্ছা, আপনি স্যার একবার রক্ত দিলে কতদিন পর রক্ত দিতে পারেন? স্যার 3 মাস পরে। 3 মাস পরে। এই কথা কি আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিছেন নাকি মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যে 3 মাস পরে আপনি আবার রক্ত দিতে পারবেন? আর এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর কি। ডাক্তারের পরামর্শে। তার মানে ডাক্তার কি এটা মুখস্থ বলছে নাকি উনি সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা তথ্য আপনাকে দিয়েছে? যেহেতু এত প্রুফ আমি জানি না, যেহেতু উনি বলছে হয়তো সায়েন্সে কোনো আচ্ছা, প্রুভমেন্ট দিয়ে আর কি এটা বলছে। হচ্ছে এটা হচ্ছে হিউম্যান বডি নিয়ে গবেষণা, দেখা গেছে যে আমাদের ব্লাড ভেসেল গুলো যেটা যদি অভাব দেখা দেয় অথবা কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেটা 90 দিনের মধ্যে আবার রিকভারি করতে পারে। কতদিন? 90 দিন। 90 দিনের মধ্যে। আমি আপনাকে এই উদাহরণটা এই জন্য দিয়েছি যে আমাদের প্যানক্রিয়াসের সেলগুলো রিকভারি করতে 180 থেকে 270 দিন লাগে। কতদিন? 180 থেকে 270 দিন। 180 থেকে 270 দিন লাগে। তাহলে আপনি গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করার মাধ্যমে আপনার উদ্দেশ্য হচ্ছে সুগার কন্ট্রোল রাখা না, প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেল যেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, যেটা বন্ধ হয়ে গেছে, যে জিনিসটা মরে গেছে সেই জিনিসটাকে আবার জীবিত করা, সেই জিনিসটাকে আবার কাজে ফিরিয়ে নিয়ে আসা,
বিটা কোষ আবার ইনসুলিন তৈরি করবে, আলফা কোষ সেই ইনসুলিন গুলোকে ব্লাডে প্রোভাইড করবে, ন্যাচারালি আপনার সুগার লেভেলটা 5 থেকে 7 এর মধ্যে থাকবে। নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে 9 মাস পরে আমাদের গ্লুকো কন্ট্রোল ব্যবহার করার দরকার নাই। দ্য মেসেজ ইজ গ্লুকো কন্ট্রোল একটা খাবার যেটা আপনি শুরু করবেন আপনার চিকিৎসার পাশাপাশি, বাট 10-15 দিন পরে যখন সুগার আপনার ব্যালেন্সে আসবে তখন বন্ধ করবেন, এবং এটা 6 থেকে 9 মাস আপনি ব্যবহার করবেন। কয় মাস? 6 থেকে 9 মাস আপনি ব্যবহার 6 করবেন, থেকে 9। ঠিক আছে? কিন্তু আমরা তো অধৈর্য প্রাণী, আমরা বলি যে ভাই আপনার এটা তো কাজ করে না, আমার সুগার তো ব্যালেন্সে আসতেছে না, আমার সুগার তো আরো বাড়িয়েছে, আপনি এটা কি জিনিস দিলেন? ঠিক আছে, আপনাকে বুঝতে হবে আপনাকে জিনিস দিই নাই, আপনাকে সলিউশন দিয়েছি, আপনাকে সলিউশন দিয়েছি। চলুন আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আর্থকিউর। দেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, আর 2-3টা প্রোডাক্ট আছে, এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্যথা, অর্থাৎ ব্যথাজনিত যে কোনো সমস্যার জন্য আমাদের এই আর্থকিউরটা আমরা সেবন করব। যেহেতু ব্যথার ওষুধ দীর্ঘ সময় ব্যবহার করলে কিডনিতে প্রবলেম হয় বা হতে পারে, সেজন্য আমাদের এই আর্থকিউরটা আমরা ক্যালসিয়ামের পাশাপাশি আমাদের এই আর্থকিউরটা ব্যবহার করব। যদিও আমাদের এটাতে ন্যাচারাল সংযোজনটা বেশি, তারপরেও এখানে দেখেন আমাদের আর্থকিউরটা মাত্র 30টা ক্যাপসুল। তার মানে 30টা ক্যাপসুলেই আপনার যত ধরনের বড় ব্যথা হোক না কেন সেই ব্যথাটাকে সলিউশন করবে। এজন্য আপনি যখনই আপনার ব্যথা মোটামুটি একেবারে কিউর হয়ে যাবে তখন আপনি এই আর্থকিউর খাওয়াটা বন্ধ করে দিবেন। তবে ক্যালসিয়াম ছাড়া আপনি আর্থকিউর খেলে আপনি তত একটা রেজাল্ট পাবেন না। আবার আপনার বয়স যদি 35 থেকে 40 হয় তাহলে টক্সিন ক্লিনজারটাও আপনাকে এই আর্থকিউরের পাশাপাশি ব্যবহার করতে হবে, তাহলেই আপনি বেনিফিটটা পাবেন। স্পেশালি আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার বিধি আমাদের এখানে আছে, এবং প্রোডাক্টের গায়েও ব্যবহার বিধি আছে, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। তারপর একটা প্রোডাক্ট আছে জ্ঞানো সয়া প্রোটিন। এই প্রোডাক্ট নিয়ে আমি একটু আলোচনা করব, এমফাসাইজ করব। দেখুন, জ্ঞানো সয়াতে ব্যবহার করা হয়েছে শ্বেতাঙ্গী মাশরুম, এবং আপনার ওটস ব্যবহার করা হয়েছে, ভুট্টা ব্যবহার করা হয়েছে, সয়া প্রোটিন ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনার বাদাম ব্যবহার করা হয়েছে, আমরা যেখান থেকে ভিটামিন এ, সি, ডি, বি1, বি2, বি6, বি12, কিছু বিরল ভিটামিন যেগুলো সচরাচর পাওয়া যায় না কোনো খাবারে, এই ধরনের কিছু ভিটামিন আমরা এই খাবারটা থেকে পাবো। দেখুন, আমরা আমাদের যে সকল ফ্যামিলিতে বাচ্চা আছে, আমরা জানি যে বাচ্চাকে খাওয়ানো কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রীতিমতো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মতো, বাচ্চার একটাই সিদ্ধান্ত, সে খাবে না, আর আমাদের সিদ্ধান্ত হচ্ছে তোকে খাইয়ে ছাড়বে। তা আমরা বলবো যে আপনার বাচ্চা যদি 1 থেকে 2 লোকমাও খায়, আপনি তালি দেওয়া শুরু করবেন। কেন? কারণ হচ্ছে আপনি খাওয়ার আগে বা পরে তাকে জ্ঞানসয়া প্রোটিন গুলো খাওয়াই দিবেন, দুধ দিয়ে, দুধের সাথে মিশাই। এতে সেই যে বাকি লোকমা খায় নাই এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তার যে স্বাভাবিক গ্রোথ, এই গ্রোথের চাইতেও কয়েক গুণ বেশি সে ডেভেলপমেন্ট হবে বুদ্ধিতে, সে ডেভেলপমেন্ট হবে স্বাস্থ্যগত দিক দিয়ে, এবং সে ডেভেলপমেন্ট হবে আপনার লুকিং এ, অর্থাৎ তার হেলথটা 100% ফিট থাকবে। এবার আসেন, মায়ের শরীরের যত্নের জন্য জ্ঞানসয়া প্রোটিনের একটি বিশেষ ভূমিকা আছে। যে সকল মা কনসিভ করেছে তাদের জন্য জ্ঞানসয়া প্রোটিন একটি আদর্শ খাবার। এই সময় আপনি যদি এই প্রোডাক্টটা কনজিউম করেন আপনি অনেকগুলো হেলথ বেনিফিট পাবেন। প্রথম কথা হচ্ছে, এখানে 52% প্রোটিন থাকাতে আপনার শরীরে যে এনার্জির দরকার, যে পরিমাণ নিউট্রিশন সাপোর্ট দরকার, যেটা আপনার বাচ্চার স্বাস্থ্য এবং আপনার স্বাস্থ্যটাকে শতভাগ নিশ্চিত করবে নিরাপদভাবে, সেই জিনিসটা কিন্তু জ্ঞানসয়া প্রোটিনে আছে। তার পাশাপাশি মেয়েদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, এটা আপনার জরায়ুতে যদি সিস্ট থাকে এবং ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো যদি ঝুঁকি থাকে, তাহলে এই জ্ঞানসয়া প্রোটিন খাওয়ার কারণে আপনার এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আমরা যারা একটু ওভারওয়েট আছি, আমাদের স্বাস্থ্য যাদের একটু ভুঁড়ি বড়, আমরা যারা একটু ঝুঁকিতে আছি, তাদের জন্য ওজন কমানোর জন্য এটা আদর্শ একটা প্রোডাক্ট, যে জ্ঞানসয়া প্রোটিন আপনি ব্যবহার করে মাসে 3 থেকে 4 কেজি আপনি ওজন কমাইতে পারবেন। সাথে শুধু স্পুরুলিনাটা রাখবেন। ওজন কমানোর জন্য জ্ঞানসয়া প্রোটিনটা খাওয়ার নিয়ম হচ্ছে, রাতে কোনো খাবার খাবেন না, 2টা স্পুরুলিনা ক্যাপসুল খাবেন, 2 থেকে 3 চামচ অথবা 4 চামচ 250 ml পানিতে, কোনো চিনি ছাড়া, কোনো দুধ ছাড়া আপনি গুলে এটা খেয়ে ফেলবেন, খেয়ে আরামসে ঘুম দিবেন। ঠিক আছে? প্রথম দিকে আপনার খাদ্যাভ্যাসের কারণে একটু খিদা খিদা ভাব লাগলেও আপনি 2-3 দিন পরে দেখবেন যে আপনার সেই ভাবটা আর লাগছে না। সো আপনি ওজন কমানোর জন্য এটা 100% কোনো প্রকার অ্যাক্টিভিটি ছাড়াই মাসে 3 থেকে 4 কেজি আপনি ওজন কমাইতে পারবেন। তাহলে আমরা জ্ঞানসয়া প্রোটিনটা
কেন ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব, কিছুটা আইডিয়া আমরা পেয়েছি। এটা আমাদের অতিরিক্ত কোলেস্টেরল যেটা খারাপ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড সেটা কমাবে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়াবে। আমরা যারা বডিতে মাসল নিয়ে আসতে চাই তাদের জন্য এই জ্ঞানসয়া প্রোটিনটা অত্যন্ত কার্যকর। যে সকল মহিলারা সেক্সুয়াল ফিজিলিটিতে পড়ছেন, অর্থাৎ আপনার তার ভিতরে নারীর যে বৈশিষ্ট্যগুলো, এই নারীর বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে না, তিনি মা হতে পারছেন না, সেই ক্ষেত্রে জ্ঞানসয়া প্রোটিনটা অত্যন্ত দুর্দান্ত কাজ করে। সো আপনি একটু ধৈর্য সহকারে আপনার এই জ্ঞানসয়া প্রোটিনটা কনজিউম করতে হবে এবং আপনি 100% এটা থেকে রেজাল্ট পাবেন। তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে কার্ডিও কেয়ার। আচ্ছা, এখানে আমি একটু আজকে আপনাদের কাছে প্রশ্ন করি। আমরা আজকে প্রশ্নে প্রশ্নে আপনার ট্রেনিং। আজকে আমরা কারা কারা 6 থেকে 7 কিলোমিটার হাঁটছি? যারা হাঁটছি তারা ইয়েস লিখি, যারা হাঁটি নেই তারা নো লিখি। 6 থেকে 7 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার আমরা কারা কারা হেঁটেছি? হাই হাই, কেউ লিখতেছে না। আচ্ছা, আপনি যদি না হাঁটেন, দেখেন সদা সত্য কথা বলিবে, আমরা কিন্তু ছোটবেলায় এটা পড়ছি, ঠিক আছে? না হাঁটলে আপনি নো লেখেন, আর হাঁটলে আপনি ইয়েস লেখেন। আচ্ছা, তার মানে, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আপনি কি নোংরা জামা পরেছেন আজকে? যদি না পরে থাকেন তাহলে নো লেখেন। দেখি এইবার আপনি কি লিখবেন। এতক্ষণ আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম 6 থেকে 7 কিলোমিটার হাঁটছেন কিনা। জি স্যার, আমরা যে বসে আছি যারা আরাম করতেছি সবাইকে বলতেছি, আপনি কি আজকে নোংরা জামা পরছেন, ডার্টি জামা পরছেন? যদি ডার্টি জামা পরেন ইয়েস লেখেন, না পড়লে নো লেখেন। হ্যালো, দেখেন আপনি ডার্টি জামা পরেন নাই। আপনি না লিখলেও আমি বুঝতে পারছি যে আপনি ডার্টি জামা পরেন নাই। তাহলে আপনি আপনার হার্টটাকে কেন ড্রাটিনেসের ভিতরে রাখছেন? আপনি আপনার হার্টটাকে কেন ড্রাটিনেসের ভিতরে রাখছেন? দৈনিক আপনি যদি 6 থেকে 7 কিলোমিটার, অর্থাৎ আপনি যদি 6 থেকে 7 কিলোমিটার হাঁটেন, আপনার হার্ট আপনার জন্য দোয়া করে যে আমার মালিক আমার যত্ন নিয়েছে। আর আপনি যদি না হাঁটেন, আপনি স্মার্ট ওয়ার্ক করেন, বসে থাকেন, তাহলে আপনার হার্ট আপনার জন্য বদদোয়া করে এবং অচিরেই আপনার হার্ট আপনার এগেনিস্টে চলে যাবে। আপনার হার্ট ব্লক হয়ে যাবে। আপনার হার্টের মধ্যে আপনার কি হয়ে যাবে, ব্লাড প্রপারলি রান করবে না, যার ফলে আপনি স্ট্রোক করবেন। আপনি স্ট্রোক করলে কি হবে, আপনার জবনিকাপাত হবে, হয় আপনি বিছনায় পড়ে যাবেন, আপনার একটা অর্গান চলে যাবে, একটা সাইড চলে যেতে পারে, ব্রেইন স্ট্রোক করতে পারেন, আপনি হার্ট স্ট্রোক করতে পারেন, আপনি ওই যে শরীরের অন্য অর্গানেও স্ট্রোক করতে পারেন। অর্থাৎ আপনার ব্লাড ভেসেলের মধ্যে যখন এলডিএল এর পরিমাণ বেড়ে যাবে, তখনই আপনি এই ধরনের ঝুঁকিতে পড়বেন। আর এই এলডিএল গুলো বার্ন হয় যখন আপনি হাঁটেন। আপনার হার্ট ভালো থাকে যখন আপনি হাঁটেন। আপনার পাটা যখন মাটিতে এভাবে লাগে, ধরেন এটা মাটি, আপনার পা যখন মাটিতে এভাবে লাগে তখন আপনার হার্ট কি করে, পাম্প। প্রতিটা পদ, প্রতিটা পা যখন আপনার ভূমিতে এভাবে লাগে তখন আপনার হার্ট ফার্ম করে। আপনার হার্ট কি করে, ফার্ম করে। আপনার হার্ট ফার্ম করে। এই জন্য যখনই সুযোগ পাবেন তখনই হাঁটবেন। আমরা তো হচ্ছি যে আপনার আহ সম্রাট আকবর বাবর, ওদের আওলাদ, রিক্সা ছাড়া, বাইক ছাড়া, গাড়ি ছাড়া স্যার কিভাবে চলি আমরা? বাসায় একেবারে ব্যাডের উপরে আমরা মোটরসাইকেল থেকে নামি, ব্যাড থেকে আবার মোটরসাইকেলের মধ্যে উঠি, এই ধরনের একটা লাইফে আমরা কিন্তু চলে আসছি। খুবই ভয়ঙ্কর অবস্থা। এই হার্টের যত্নের জন্য আমাদের এই খাবারটা হচ্ছে কার্ডিও কেয়ার। অর্থাৎ আমরা যারা হার্টের যত্ন নিতে পারছি না, যারা আমরা হাঁটার সময় নাই, যারা আমরা হাঁটার ইচ্ছা নাই, তাদের জন্য হচ্ছে আমাদের এই খাবারটা কার্ডিও কেয়ার। এটা আপনার অনেকগুলো প্রাকৃতিক প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের হার্টের সুস্থ রাখার জন্য আমাদের ক্ষতিকর যে চর্বিগুলো আছে, বিশেষ করে এলডিএল, লো ডেনসিটি লিপিড প্রোফাইল কমাবে, ট্রাইগ্লিসারাইড টিজি এই জিনিসটাকে কমাবে, পাশাপাশি এইচডিএল
ঠিক আছে, এইচডিএলটাকে বাড়াবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, দুইটা প্রশ্নে আপনারা চুপ ছিলেন, মার্শাল্লাহ, আপনাদের জন্য আমি একটা করতালি দিই। মার্শাল্লাহ, আপনারা অনেক সত্যবাদী, সদা সত্য কথা বলিবে। ঠিক আছে, আপনারা অনেক সত্যবাদী। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আজকে তেল ছাড়া রান্না করা খাবার কারা কারা খাইছেন? যারা খাইছেন তারা ইয়েস বলেন, যারা খান নাই তারা নো বলেন চ্যাট বক্সে প্লিজ। ঠিক আছে, আর আপনি যদি ইয়েস নো কিছু না বলেন, আমি ধরে নিব আপনি আজকে খাবারই খান। হ্যালো, আমার কথা কি শুনছেন? ফারুক স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? ফারুক স্যার, হ্যালো। ইয়েস স্যার, জি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, জি তার মানে আপনারা কেউই খাবার খান নাই, যেহেতু আপনারা লেখেন নাই, তার মানে আপনারা কেউ স্যার, খাবার খান নাই, স্যার সবাই স্যার খাবার বিহীন আছেন। লিখতেছি তো স্যার, আপনি কি দেখতেছেন না মনে হয়? দেখি লিখতেছেন না? আমরা সব। আচ্ছা জি আচ্ছা, স্যার। আপনারা লিখতেছেন। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই লিখতেছেন। গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, আপনার সরিষা অথবা সয়াবিন যাই দিয়ে রান্না হোক না কেন, আপনি বডিতে কিন্তু জেনে শুনে অথবা আপনি অজানা বশত আপনার বডিতে ট্রাইগ্লিসারাইড ঢুকাইছেন। সরিষার তেল খেলেও ট্রাইগ্লিসারাইড ঢুকাইছেন, সয়াবিন খেলে তো ট্রাইগ্লিসারাইড ঢুকাইছেনই, এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনার এই কার্ডিওকেয়ার খাবারটা আপনার এভরিডে খাওয়া দরকার। এটা খাবার, এটা কোনো ওষুধ না। আপনি যদি ভেবে বসেন যে আপনি এটা খেলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, তাহলে আপনি চোখ দিয়ে এতক্ষণ শুনেছেন, কান দিয়ে শুনেন নাই আপনি, যে আমরা কিছু খাবার নিয়ে কথা বলতেছি। দেখেন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, অর্জুন চূর্ণ। অর্জুন চূর্ণ, রসুন, সাজনা, গোলাপ, খস, পুস্তিডেরি, কাতিলা, গাজর বীজ, দারচিনি, পুস্তা, মারোয়ারি এবং অন্যান্য উপাদান। তাহলে এগুলো তো আমরা গোস্ত, মাছ, মাংস রান্না করার সময় এগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, সালাদ করার সময় আমরা গাজর খাই কিন্তু বীজ খাই না, এখানে গাজর বীজ ব্যবহার করা হয়েছে। সো এই প্রোডাক্টটা আমাদের হার্টটাকে ভালো রাখবে, আমাদের বডির সমস্ত ট্রাইগ্লিসারাইড এবং এলডিএলটাকে কমাবে, উপকারী কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণ বাড়াবে। দেখেন, উপকারী কোলেস্ট্রল আমাদের বডিতে কতটুকু থাকা দরকার? 50 থাকা দরকার, 50। আর খারাপ কোলেস্ট্রল থাকা দরকার হচ্ছে 150। এখানে আমরা যারা আছি, যাদের বয়স 30+ হয়েছে, পরীক্ষা করলে দেখা যাবে যে আপনার শরীরে উপকারী কোলেস্ট্রল আছে 30 বা 32 অথবা বিলো 30, আর খারাপ কোলেস্ট্রল আছে 232, 250, 280, 300, 320, 350, 380, 400, 420, 450। ঠিক আছে, এর মানে হচ্ছে আমাদের শরীরে প্রত্যেকের হার্টের মধ্যে ব্লক আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার হার্ট ব্লক নিয়ে আমি কিভাবে আপনার কথা শুনছি, আমি কিভাবে সুস্থ আছি? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হার্টে 70% যদি ব্লক হয়, তারপরেও আমরা স্বাভাবিক মানুষের মতো আচরণ করব, ওই ধরনের বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। যখন 71 হবে, তখন আমাদের মধ্যে কিছু সিমটম প্রকাশ পাবে, যেটাকে মাইনর হার্ট ব্লক বলা যায়। সো সময় থাকতে আপনার হার্টের যত্ন নিন, সময় থাকতে আপনি এই ধরনের খাবারগুলো গ্রহণ করুন। শুরু থেকে এই পর্যন্ত আমি যে খাবারগুলোর কথা বলেছি, প্রত্যেকটি খাবার আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দরকারি। 30+, 35+, প্রত্যেকটা ব্যক্তি, পুরুষ মহিলা, আমরা এই খাবারগুলো গ্রহণ করে আমাদের জীবনটাকে আমরা অনেক সুন্দর এবং সুস্থ রাখতে চাই। মনে রাখবেন, একবার যদি আপনার হার্ট অ্যাটাক হয় আর আপনি যদি হসপিটালাইজড হন, তাহলে 3, 4, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা কিন্তু কুল কিনারা পাবে না। মাত্র 780 টাকা এমআরপি, ডিপিতে আপনার এই 700 টাকায় আপনি কার্ডিও কেয়ারটা পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা আপনার অনেকগুলো টাকা যেমন সেভ করবে, তার পাশাপাশি আপনার হার্টটাকে ভালো রাখবে, শরীরটাকে সুস্থ রাখবে, এবং আপনি একটা সুস্থ কমপ্লিট একটা আপনি সুস্থ মানুষের মতো আপনি বেঁচে থাকতে পারবেন। হায়াত শেষ হওয়ার পরে সুস্থ অবস্থায় কথা বলতে বলতে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন, যেটা আমাদের প্রত্যেকে আমরা প্রত্যাশা করি, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না। আচ্ছা, কার্ডিও কেয়ারটা আমরা কিভাবে খাবো? 1 চামচ পাউডার সকাল ও রাতে 1 কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে খালি পেটে 2 বেলা আমরা গ্রহণ করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় আপনারা একেবারে শুরু থেকে শেষ অবধি অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আমি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে। পাশাপাশি
এই প্রোডাক্টগুলো এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, এবং সামনে আমরা আরো বেশি বেশি আমাদের এই ধরনের হেলথ প্রোডাক্ট চাই, কারণ আমরা সুস্থ থাকতে চাই।